আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এবং রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতা। সেই কবিতার নাম হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার। তো আমরা প্রথমেই একটু রবার্ট ব্রাউনিং সম্পর্কে ইন্ট্রোডাকশন করে নেব, তারপর আমরা কবিতার ইন্ট্রোডাকশনে যাব। দেখো, রবার্ট ব্রাউনিং এর জন্ম 1812 সালে, মৃত্যু হচ্ছে 1889 সালে। অর্থাৎ তিনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের 19th সেঞ্চুরির একজন রাইটার। 19th সেঞ্চুরি থেকে বিলং করছেন এবং তিনি যে সময় বিলং করছেন সেই সময় ভিক্টোরিয়ান পিরিয়ড চলছে ইংলিশ লিটারেচারে। অর্থাৎ 1837 থেকে 1901 এই যে টাইমটা, কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী এই সময়। তো সেই কুইন ভিক্টোরিয়ার নাম অনুযায়ী পিরিয়ডটাকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। তো সেই ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটার হচ্ছেন রবার্ট ব্রাউনিং। ওকে, তো রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা কয়েকটা কথা জানবো। তার আগে আমরা এই ভিক্টোরিয়ান পিরিয়ডকে একটু বুঝবো, কারণ রবার্ট ব্রাউনিং পড়তে গেলে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড বুঝতে হবে। কেন বুঝতে হবে সেটা বুঝতেই পারবে তার কবিতার টেকনিক দেখে। ঠিক আছে, দেখো রবার্ট ব্রাউনিং যে পিরিয়ডে বিলং করছেন সেটা ভিক্টোরিয়ান পিরিয়ড। এই ভিক্টোরিয়ান পিরিয়ডকে আমরা এরা অফ ফেথলেসনেস বা হোপলেসনেস বলতে পারি। কেন ভিক্টোরিয়ান পিরিয়ডকে এরা অফ ফেথলেসনেস বা হোপলেসনেস বলা হয় আমি ছোট্ট করে একটা কারণ বলে দিচ্ছি। ভিক্টোরিয়ান পিরিয়ডে সায়েন্টিফিক যখন অ্যাডভান্সমেন্ট হতে শুরু করলো, ঠিক সেই সময় 1859-এ চার্লস ডারউইন নামে একজন ভদ্রলোক একটি থিওরি দিলেন। সেই থিওরির নাম হচ্ছে থিওরি অফ ইভলিউশন। সেখানে তিনি বললেন যে আমাদের যে সৃষ্টি, হিউম্যান বিংসদের যে সৃষ্টি, সেটা কোনো ভগবান বা ঈশ্বর করেনি। সেই সৃষ্টিটা হয়েছে বিবর্তনের ফলে। আমরা একটা এককোষী জীব থেকে ডে বাই ডে বিবর্তন হতে হতে বহুকোষী একটা জীবে পরিণত হয়েছি। এটা হচ্ছে আমাদের ইভলিউশনের প্রসেস। ঠিক আছে, তাহলে মানুষ দীর্ঘদিন যেটা বিশ্বাস করত যে আমাদের ঈশ্বর স্বর্গে বানিয়েছেন এবং তারপর পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে এই বিশ্বাসে আঘাত এলো। এই কারণে এই এজটাকে ফেথলেসনেস বা হোপলেসনেস বলা হচ্ছে। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় রিজন। তাছাড়া এই পিরিয়ডে যেটা হলো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব। সেই শিল্প বিপ্লবের কারণে একটা শ্রেণী দিনের পর দিন ডে বাই ডে তারা ইকোনমিক্যালি সোশ্যালি স্ট্রং হতে শুরু করলো এবং আরেকটা শ্রেণী ডে বাই ডে ইকোনমিক্যালি এবং সোশ্যালি পুয়ার হতে শুরু করলো। তাহলে এই ক্লাস কনফ্লিক্ট শুরু হলো। এই ক্লাস কনফ্লিক্টের ফলে মানুষের মধ্যে যে হোপ বা ফেথ বা ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেল। দেখবে বড় লোক কখনো গরিবকে ভালোবাসে না, আর গরিবও কখনো আশা করে না যে বড় লোক তাকে ভালোবাসবে বা তাকে বিশ্বাস করবে। তাহলে এই যে বিশ্বাসে ভাঙন জন্মানো মানুষের মধ্যে, এই কারণে এইজটাকে হোপলেসনেস বা ফেথলেসনেস বলা হচ্ছে। এছাড়া এই পিরিয়ডটা কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট ছিল রিগার্ডিং ম্যারেজ। বিবাহ নিয়ে প্রচণ্ড স্ট্রিক্ট রুলস ছিল এবং বিবাহর ক্ষেত্রে মানি এবং ক্লাস এই দুটো বিরাট ম্যাটার করত। অর্থাৎ এই সোসাইটিতে ম্যারেজ তাদের মধ্যেই পসিবল ছিল যদি কেউ মনে করো ভালোবাসছে একটা ছেলে একটা মেয়েকে, যদি ছেলেটা এবং মেয়েটা সেম ক্লাস থেকে বিলং করতো তাহলে তাদের ভালোবাসা ফ্রুটফুল হতো। যদি তারা সেম ক্লাস থেকে বিলং না করতো তাহলে ভালোবাসা ফ্রুটফুল খুব বেশি একটা হতো না। এছাড়া বিবাহের ক্ষেত্রে বাবা মায়ের ডিসিশনটা কিন্তু বড় একটা ফ্যাক্টর ছিল। এখন যেমন বাবা মা না মানলেও ছেলে মেয়েরা অ্যাডাল্ট হয়ে গেলে
তারা বিয়ে করে নিচ্ছে নিজেদের ইচ্ছা মতো। ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু সেটা ছিল না। সেই কারণে অনেকেই এই পিরিয়ডে পালিয়ে বিয়ে করেছেন। যেমন আমাদের রবার্ট ব্রাউনিং তিনি নিজেই পালিয়ে বিয়ে করেছেন। তিনি কাকে বিয়ে করেছেন? তিনি বিয়ে করেছেন সেই সময়কার বিখ্যাত পোয়েটকে, ইবি ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এবং আমরা যদি দেখি ইবি ব্রাউনিংয়ের যে সোশ্যাল ক্লাস, সেটা রবার্ট ব্রাউনিংয়ের চেয়ে অনেকটা উঁচুতে। এবং ইবি ব্রাউনিংয়ের বাবা রবার্টকে তার জামাই হিসাবে মেনে নেননি। তো সেই কারণে তারা একে অপরকে ভালোবাসতেন এবং তারা একে অপরে পালিয়ে বিয়ে করেছিলেন। বুঝতে পেরেছো তো? তো এই যে স্ট্রিক্ট সোশ্যাল রুলস রিগার্ডিং ম্যারেজ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা আজকে যে পোয়েমটা পড়বো সেই পোয়েমের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি সেই কারণেই পয়েন্টগুলো লিখেছি, এক্সট্রা কোনো পয়েন্ট এখানে লেখা নেই, যেটা কনটেক্সট আমি সেটাই লিখেছি। আর কি লেখা আছে বাবা? আর লেখা আছে ক্লাস কনসাসনেস। একটু আগেই বললাম যে ক্লাস ডিভিশন, ভিক্টোরিয়ান ইংল্যান্ড, ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ড, সেখানে দুটো শ্রেণী সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে একটা ক্লাস কনসাসনেস তৈরি হয়েছে। এটা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের একটা বৈশিষ্ট্য। তার সাথে এরা অফ পোয়েট্রি অ্যান্ড নভেলস। আর যদি আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচারটা লক্ষ্য করি, লিটারারি জনরাগুলোকে দেখি, তাহলে দেখতে পাবো এখানে পোয়েট্রি এবং নভেল সেগুলো আপরাইজিং হতে শুরু করলো। পোয়েট্রির চেয়েও সবচেয়ে বেশি আপরাইজিং হয়েছিল নভেলের। আর যেটা সবচেয়ে ডিক্লাইন হয়েছিল সেটা হচ্ছে ড্রামা। ঠিক আছে? নাটক একেবারেই ডিক্লাইন হয়ে গেছিল। ভিক্টোরিয়ান পিরিয়ডে সেরকম বেশি নাটক তুমি পাবে না। নাটক দেখার যে প্রবণতা, নাটক পড়ার যে প্রবণতা মানুষদের মধ্য থেকে কমতে শুরু করেছে। সেটা আবার রিভাইভাল হবে যখন আর্লি মডার্ন পিরিয়ড আসবে, মানে এর পরের পিরিয়ড, যখন ওয়ান অ্যাক্ট ড্রামা আসবে। সেই ওয়ান অ্যাক্ট ড্রামার মাধ্যমে আবার কিন্তু নাটকের রিভাইভাল হবে। তো নাটক একেবারেই শেষের দিকে ভিক্টোরিয়ান পিরিয়ডে। তো এই সময় পোয়েট্রি এবং নভেল এই দুটো জনরা ছিল ফেমাস। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা দেখতে পাই। এবার এগুলো কেন দেখতে পাই? আমরা যদি ব্রাউনিংকে দেখি, ব্রাউনিংয়ের মধ্যেই আমরা কিন্তু এই পয়েন্টগুলো প্রত্যেকটা পেয়ে যাব। আমরা এই কবিতার মধ্যেও পাবো এবং রবার্ট ব্রাউনিং তাকে অ্যাজ এ পোয়েট যখন আলোচনা করব তখনও কিন্তু এই ব্যাপারগুলো আমরা পাবো। আমি বলছি একের পর এক। দেখো, রবার্ট ব্রাউনিং তিনি কিন্তু প্রথম জীবন, স্টাইলটা আমরা পরে বলছি, তিনি কিন্তু প্রথম জীবন শুরু করেন নাটক লেখালেখি দিয়ে। ঠিক আছে? স্ট্যাফোর্ড, পিপা পাসেস, আরও অনেক নাটক তিনি লিখেছিলেন। কিন্তু আমি একটু আগেই বললাম যে ভিক্টোরিয়ান পিরিয়ডে নাটক কিন্তু শেষের দিকে। তার নাটক লিখে তিনি কিন্তু সাকসেস পাননি, নাটকগুলো কিন্তু চলেনি। নাটক চলেনি বলে তিনি কিন্তু নাটক থেকে শিফট করে কবিতায় এসেছিলেন। এটা হচ্ছে ব্রাউনিংয়ের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য। ওই জন্য ব্রাউনিংয়ের কবিতাগুলোর মধ্যে নাটক পাওয়া যায় এবং ব্রাউনিংয়ের কবিতাগুলো সেই কারণেই কিন্তু ড্রামাটিক মনোলগ। এটা মাথায় রাখবে, তার কবিতাগুলো এক একটা ড্রামা, নাটকের মতো চলে। কারণ মনে করো আমি একটা আশা নিয়ে বসে আছি, আমি দীর্ঘদিন ধরে একটা জিনিসের প্রতি আমি অ্যাট্রাক্টেড বা অ্যাডিক্টেড। আমি তো চাইবো সেই জিনিসটাকে কোনো রকমে বহিঃপ্রকাশ করতে, কিন্তু হয়তো আমাকে পরিস্থিতির চাপে পড়ে আমাকে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন কন্ডিশন, টার্মস মেনে আমাকে সেই জিনিসটা ত্যাগ করতে হচ্ছে। তখন কি হবে? আমার সেই মনের সুপ্ত যে চাহিদাটা, সেটা তো সবসময় মনেই থাকবে এবং আমি চাইবো সুযোগ পেলেই সেটাকে বহিঃপ্রকাশ করার। তো ব্রাউনিং কিন্তু সেটাই করেছেন। ব্রাউনিং যখন দেখলেন যে নাটক লিখে কিছু হচ্ছে না, নাটক সেরকম পাবলিক এখানে চুজ করছে না, কারণ নাটকের দিন শেষ ভিক্টোরিয়ান টাইমে। এখন শুধু চলছে হয় তুমি নভেল লেখো, না হয় তুমি কবিতা লেখো। এই দুটো মানুষ ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করছে। তো ব্রাউনিং তখন নাটক ছেড়ে দিয়ে কবিতায় এলেন। কিন্তু কবিতার মধ্যে
তিনি তার নাটকের যে এলিমেন্টগুলো, ড্রামার যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোকে কিন্তু অ্যাড করলেন। সেই কারণে তার কবিতাগুলো ড্রামাটিক মনোলোগ। বুঝতে পেরেছো তো? এই পয়েন্টটা অনেকেই জানে না যে ব্রাউনিং কেন নাটক ছেড়ে কবিতা লিখেছেন। তাই তোমাদের আমি বলে দিলাম, এটা মাথায় রাখবে যে তার নাটক ছেড়ে ড্রামা লেখার পেছনে কিন্তু এটাই কারণ, সময়, যুগ। দেখো, যুগ যেটা চাইবে বাবা, তোমাকে যুগের সাথে চলতে হবে। যদি আমরা কেউ যুগের সাথে না চলি তাহলে আমরা কিন্তু হারিয়ে যাব, এটাই নিয়ম। এই যে এখন আধুনিক যুগ, এখন অনলাইন ক্লাস রেকর্ডিং, পিডিএফ, এগুলো এখনকার যুগে চলছে। এগুলো তো আমাদের সময় ছিল না। আমরা যখন পড়াশোনা করেছি এগুলো আমাদের কাছে একটা সায়েন্স ফিকশনের মতো মনে হবে যদি আমাদেরকে গিয়ে কেউ বলে যে এরকম ক্লাস হতে পারে। মানে যদি আমরা সেই সময় শুনতাম যে এরকম অনলাইনে ক্লাস হয়, এরকম পিডিএফ নোটস পাওয়া যায়, তো আমরা অবাক হয়ে যাব। আমরা যে সময় পড়াশোনা করেছি, যা বাবা, এটা পৃথিবীতে হবে তো, না মঙ্গল গ্রহ বা অন্য কোথাও হবে? তো এটাই যুগ বাবা, যে যুগ যখন যেরকম তখন তোমাকে সেরকম নিজেকে মানিয়ে নিতে হবে। তা তুমি যদি না মানাতে পারো, যুগ তোমাকে শেষ করে দেবে। ঠিক সেরকমই ব্রাউনিং কিন্তু যুগটাকে মেনে নিয়েছিলেন। যুগটাকে মেনে নিয়ে তিনি কিন্তু নাটক থেকে শিফট করেছিলেন কবিতাতে। ওকে, তো সেই ব্রাউনিংয়ের যে রাইটিং স্টাইল, সেই রাইটিং স্টাইল কেমন বাবা? তার কবিতাগুলোর মধ্যে আমরা আইরনি পাই। তার প্রত্যেকটা কবিতা আইরনিক্যাল, এবং তার কবিতাগুলোতে তিনি ক্যারেক্টারাইজেশন খুব সুন্দর করতেন, অর্থাৎ চরিত্রকে খুব সুন্দর তুলে ধরতেন। যখন আমরা তার কবিতাগুলো পড়ব না, আমাদের মনে হবে যে প্রত্যেকটা কবিতাতে কবিতার যে ক্যারেক্টার, অর্থাৎ যে চরিত্রটি রয়েছে, যে স্পিকার রয়েছে, সেই স্পিকারের চরিত্রটাকে এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, জলজ্যান্ত আমাদের সামনে যেন সেই লোকটাকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। 3 নম্বর, ডার্ক হিউমর। তার কবিতার মধ্যে একটা হাস্যরস থাকবে, কিন্তু হাস্যরসটা প্রচণ্ড ডার্ক, অর্থাৎ হাস্যরসের মধ্যে অনেক বেদনা লুকিয়ে থাকবে। সেটা গান আছে না, এমনও হাসি আছে বেদনা মনে হয়, সুখেও কেন কানে মন। সেই গানটার মতো, সুখেও কেন কাঁদে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়। অর্থাৎ তার হিউমর, ব্রাউনিং তোমার সাথে মজা করবেন, তোমার সাথে ঠাট্টা করবেন, ইয়ার্কি করবেন, কিন্তু সেই ইয়ার্কির মধ্যে একটা অন্ধকার দিককে তিনি তুলে ধরবেন। তার সাথে সোশ্যাল কমেন্টারি। তিনি সমাজের এই যে ভিক্টোরিয়ান সোসাইটি, এই সোসাইটির যে ক্লাস ডিস্টিংশন, এই সোসাইটির যে মানি ক্লাস রিলেটেড যে ম্যারেজের ওপর যে স্ট্রিক্ট রুলস, তারপর সোসাইটির যে ডিক্লাইনেশন, সোসাইটিতে যে ফেথলেসনেস, যে হোপলেসনেস, এই ইস্যুগুলোর ওপর তিনি কিন্তু কমেন্ট করবেন। এছাড়া তার কবিতাগুলোতে আমরা একটা হিস্ট্রিক্যাল সেটিং দেখতে পাই। সেটিংগুলো কিন্তু ঐতিহাসিক, অর্থাৎ তিনি কবিতার মধ্যে ইতিহাস এবং বাস্তবকে অ্যাড করেছেন। তার সাথে হিউম্যান সাইকি, অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ যে চেতনা, যে ইগো সুপার ইগো, সেই ইগো সুপার ইগোকে তিনি কিন্তু তুলে ধরেছেন। এবং তার কবিতার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে ড্রামাটিক মনোলোগ। ড্রামাটিক মনোলোগ যদিও রবার্ট ব্রাউনিং আবিষ্কার করেছেন এটা বললে ভুল হবে। ড্রামাটিক মনোলোগ আবিষ্কার হয়ে যায় সেই গ্রিক যুগে, ঠিক আছে? কখনো এটা বলে দিও না যে ড্রামাটিক মনোলোগ আবিষ্কর্তা হচ্ছেন রবার্ট ব্রাউনিং। অনেকেই বলে এসব কথা, কিন্তু এগুলো তো সেই গল্প বলা কথা। গ্রিক যুগে আমরা ড্রামাটিক মনোলোগের প্রথম ইউজেস পাই। বাট এই বিষয়টাকে যদি কেউ ইংলিশ লিটারেচারে পপুলার করে থাকেন, ইংলিশ লিটারেচারে যদি সেটাকে কেউ পায়োনিয়ারিং করে থাকেন, যদি ইংলিশ লিটারেচারে সেটাকে নতুন কেউ রূপ দিয়ে থাকেন,
সেটা হচ্ছেন রবার্ট ব্রাউনিং, এটা আমরা বলতে পারি। তাহলে তার পপুলার ওয়ার্ক কি বাবা? দেখো নাটকগুলো তো আমি আগেই বললাম, এছাড়া তার বিখ্যাত কয়েকটা কবিতা আছে। দেখো, পরফাইরিয়াস লাভার, মাই লাস্ট ডাচেস, ফ্রা লিপ্পোলেপ্পি এবং অ্যান্দ্রেয়া দেল সার্তো, এগুলো হচ্ছে বিখ্যাত কবিতা। এগুলো ছাড়া ব্রাউনিং হয় না। আর আমরা আজকে যেটা পড়বো সেটাও বিখ্যাত, সেটা পড়বো বলে আর সেটার নাম এখানে দিইনি। তো এগুলো তার বিখ্যাত কিছু কবিতা, ঠিক আছে, এবং তার নাটক। তো আমরা দেখো ব্রাউনিং সম্পর্কে কয়েকটা কথা জানলাম যেগুলো আমাদের দরকার। এবারে আমি তোমাদের কিছু কথা যেমন বললাম, যেমন হিউম্যান সাইকোলজি, ইড, ইগো, সুপার ইগো, ড্রামাটিক মনোলগ, এই বিষয়গুলো আমি তোমাদের বোঝাবো। আমরা আস্তে আস্তে কবিতা পড়তে পড়তে আরও এগোতে এগোতে সেগুলো বুঝবো। তো দেখো ড্রামাটিক মনোলগটা আমরা প্রথমে বুঝে নিই। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? দেখো ড্রামাটিক মনোলগ এক ধরনের কবিতা যেটা একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তার স্পিচটাকে আমাদের সামনে তুলে ধরছেন। দেখো এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ড্রামা, একটা হচ্ছে মনোলগ। একটা হচ্ছে ড্রামাটিক, একটা হচ্ছে মনোলগ। ড্রামাটিক মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ লাইক এ ড্রামা, যেটা নাটকের মতো। আর নাটক মানে সেই অ্যারিস্টটলিয়ান কনসেপ্ট যেখানে বলছে নো কনফ্লিক্ট নো প্লে। নাটক মানে একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব। নাটকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? নাটকে একটা কনফ্লিক্ট থাকে। তাহলে ড্রামাটিক মানে নাটকের মতো। মনোলগ, মনোলগ মানে কি? মনো মানে হচ্ছে ওয়ান, মনো মানে হচ্ছে ওয়ান বা সিঙ্গেল, লোক মানে হচ্ছে স্পিচ বা ভয়েস। তাহলে মনোলগ কথার অর্থ হলো সিঙ্গেল ম্যান স্পিচ, একজন মানুষের কথা বা বক্তব্য। তাহলে একজন মানুষের বক্তব্য যখন তার বক্তব্যটা একটা নাটকের মতো হয়, অর্থাৎ দ্বন্দ্বপূর্ণ হয়। আমি একটা বক্তব্য দিচ্ছি কিন্তু আমার বক্তব্যের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে, তখন আমার সেই বক্তব্যটা একটা ড্রামাটিক মনোলগ। এবারে ড্রামাটিক মনোলগের কিছু ফিচার্স রয়েছে বাবা, অর্থাৎ সমস্ত একক বক্তব্যই যে ড্রামাটিক মনোলগ হবে সেটা না। মনে করো স্টেজে আমি একটা স্পিচ দিলাম একাই, তাহলে আমার সে একা স্পিচটাই কি ড্রামাটিক মনোলগ হবে? না। বা আমি একা কিছু কথা বললাম কোনো একটা জায়গাতে, তাহলে আমার সেই একা কথা বলাটাই কি ড্রামাটিক মনোলগ হয়ে যাবে? না। ড্রামাটিক মনোলগের সার্টেন কিছু ফিচার্স আছে। সেই ফিচার্সগুলো যদি কোনো কবিতা বা কোনো স্পিচ যদি সেই ফিচারগুলোর সাথে ম্যাচ করে, তখনই আমরা বলতে পারি যে সেই বিষয়টা একটা ড্রামাটিক মনোলগ। কেমন? দেখো, নাম্বার ওয়ান ফিচার, ওয়ান স্পিকার। ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে স্পিকার একজন, বাট ওয়ান অর মোর দেন ওয়ান সাইলেন্ট লিসেনার। কিন্তু লিসেনার একজনও হতে পারে, একের বেশিও হতে পারে। যারা শুনবে, শ্রোতা, বক্তা একজন, শ্রোতা একজন, বা শ্রোতা একের বেশি, দুজন, চারজন, পাঁচজন, 10 জন, 100 জন, লক্ষ জন হতে পারে। কিন্তু শ্রোতা বা শ্রোতারা সবসময় সাইলেন্ট থাকবে। এই যে দেখো, তাহলে আমি তোমাদের এখন পড়াচ্ছি, আমি হচ্ছি বক্তা, সিঙ্গেল স্পিকার, তোমরা হচ্ছ সাইলেন্ট লিসেনার। তাহলে আমার এটা কি ড্রামাটিক মনোলগ? না বাবা, ড্রামাটিক মনোলগ এটা নয়, কাইন্ড অফ, কিছুটা। কারণ ড্রামাটিক মনোলগের আরও কয়েকটা পয়েন্ট আছে, সব পয়েন্টগুলো যদি ফিল আপ করতে পারি আমি, তবেই কিন্তু আমার যে বক্তব্যটা সেই বক্তব্যটা ড্রামাটিক মনোলগ হবে, তাই না? এটা বুঝতে হবে। আমি তোমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে ড্রামাটিক মনোলগ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে আমিও কাইন্ড অফ কিছুটা ড্রামাটিক মনোলগ করছি, কারণ আমি এখানে সিঙ্গেল স্পিকার, তোমরা সাইলেন্ট লিসনার্স, চুপচাপ শুনছো। তাহলে এটা প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য,
ড্রামাটিক মনোলগ ডায়লগ ফর্মে হবে। তাহলে এটা আবার কি করে পসিবল? একজন স্পিকার ডায়লগ ফর্মে কি করে হবে? হ্যাঁ বাবা, পসিবল। যখন স্পিকার নিজেই প্রশ্ন করবে, আবার নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যেমন দেখো, আমি তোমাদের পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমি যে প্রশ্নগুলো করছি, আমি আবার নিজেই কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তাহলে আমি কিছুটা হলেও ড্রামাটিক মনোলগ করছি। ঠিক আছে, আমি কিছুটা হলেও ড্রামাটিক মনোলগ করছি। তাহলে যখন স্পিকার নিজেই ডায়লগের মতো কথা বলবে, অর্থাৎ স্পিকার নিজেই প্রশ্ন করবে, নিজেই কোনো একটা কনসেপ্টকে তুলে ধরবে, আবার নিজেই সেটার উত্তর দেবে। কারণ যিনি লিসেনার তিনি তো সাইলেন্ট থাকবেন, আমরা প্রথমেই বলেছি। তার সাথে এখানে একটা কনফ্লিক্ট থাকবে, কবিতার মধ্যে একটা কনফ্লিক্ট থাকবে। অর্থাৎ যে স্পিচটা দেওয়া হবে সেই স্পিচটার মধ্যে একটা কনফ্লিক্ট। এখানে কিন্তু আমি তোমাদের যে পড়াচ্ছি এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, কারণ আমি তোমাদের পড়াচ্ছি, আমি কিন্তু কোনো কনফ্লিক্ট রেখে পড়াচ্ছি না। সেই কারণে আমার পড়ানোটা একটা ড্রামাটিক মনোলগ নয়, এটা তোমাদের বুঝিয়ে দিলাম। কিছুটা ড্রামাটিক মনোলগকে ফুলফিল করছে, বাট সম্পূর্ণটা নয়, কিছুটা ফুলফিল করছে। তাহলে দেখো, 3 নম্বর পয়েন্টটা আরও ক্লিয়ার করবে ড্রামাটিক মনোলগকে। ড্রামাটিক মনোলগ সবসময় শুরু হবে মাঝখান থেকে, ইন মেডিয়াস রেস, ইন দ্য মিডিল অফ থিংস, যার বাংলা মানে, সরি ইংরেজি মানে, এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম, এটার ইংলিশ রেন্ডারিং হচ্ছে ইন দ্য মিডিল অফ থিংস, মাঝখান থেকে শুরু হবে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাব্রাপ্ট বিগিনিং, বা জার্কি বিগিনিং, বা সাডেন বিগিনিং, হঠাৎ করে দুম করে মাঝখান থেকে শুরু হবে। দেখো, আমি তোমাদের কিন্তু হঠাৎ করে দুম করে মাঝখান থেকে পড়ানো শুরু করিনি। তাহলে দেখো, আমার পড়ানোটা কিন্তু ড্রামাটিক মনোলগ নয়। তোমরা ভালো করেই বুঝতে পারছো যে সব পয়েন্টগুলো কিন্তু আমি ফিল আপ করতে পারছি না। আমি প্রথমেই বললাম যে কোনো স্পিচ, যে কোনো সিঙ্গেল স্পিকারের সিঙ্গেল স্পিচ কখনোই ড্রামাটিক মনোলগ নয়। ড্রামাটিক মনোলগ হতে গেলে তাকে এই 5টা পয়েন্টকে কমপ্লিট করতে হবে, তবেই সে ড্রামাটিক মনোলগ হতে পারবে। নেক্সট বলছে, দ্য স্পিকার শুড বি ইন এ কনফ্লিক্ট। যিনি বক্তব্য রাখছেন, যিনি স্পিকার, তিনি একটা কনফ্লিক্টে থাকবেন, বেসিক্যালি সাইকোলজিক্যাল কনফ্লিক্ট। এবং স্পিকার যে কনফ্লিক্টে থাকবেন, সেই কনফ্লিক্টটা কেমন কনফ্লিক্ট বাবা? সাইকোলজিক্যাল, একটা আভ্যন্তরীণ চিন্তা, একটা মানসিক চিন্তা, একটা মানসিক চাপের মধ্যে থাকবেন স্পিকার। তাহলে আমি কোনো মানসিক চাপ থেকে তোমাদের পড়াচ্ছি না, কারণ পড়ানো একটা ভালোবাসা। যদি কেউ মানসিক চাপ থেকে কখনো পড়ায়, তাহলে সে কখনো পড়াতে পারবে না বাবা। আর যাই পারুক, বাকি সব কিছু কাজ মানসিক চাপ দিয়ে করানো যায়, কিন্তু পড়াশোনাটা কখনো মানসিক চাপ দিয়ে করানো যায় না। যদি কারো ভেতর থেকে স্পন্টেনিয়াসলি পড়াশোনা আসে, বা কেউ স্বতঃস্ফূর্তভাবে যদি পড়ায়, তবেই সে পড়াতে পারবে। কখনো এটা নয় যে দুম করে তোমাকে চাপ দিয়ে বলা হলো, এই চল এবারে পড়তে হবে বা পড়াতে হবে, এইভাবে পড়ানো যায় না। তাহলে এখানে স্পিকার কি, ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে স্পিকার কিন্তু মানসিক চাপে থাকবে। অর্থাৎ সে যে কথাগুলো বলবে, সেই কথাগুলোর মধ্যে তার মানসিক চাপটা আমরা বুঝতে পারবো, তার কনফ্লিক্টটাকে আমরা বুঝতে পারবো। আর কি বুঝতে পারবো? আর বুঝতে পারবো দ্য স্পিকার উড রিভিল হিজ ক্যারেক্টার থ্রু হিজ স্পিচ। অর্থাৎ এই যে স্পিকার, তার যে স্পিচটা দেবে, সেই স্পিচের মাধ্যমে সে তার নিজের চরিত্রটাকে আমাদের সামনে তুলে ধরবে। যেমন দেখো, আমি তোমাদের পড়াচ্ছি, আমি ওখানে একটা স্পিচ দিচ্ছি, কিন্তু আমার স্পিচটা শুনে তোমরা কিন্তু আমার চরিত্রটা বুঝতে পারবে না। মানে আমার ক্যারেক্টারটা কি, আমি কেমন মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, না প্রচণ্ড রাগী মানুষ, না প্রচণ্ড হাসি খুশি মানুষ, এটা কিন্তু তোমরা আমার পড়ানো দেখে কখনো বুঝতে পারবে না। কিন্তু ড্রামাটিক মনোলগ পড়তে গেলে, তুমি যখন ড্রামাটিক মনোলগ পড়বে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে।
তাহলে যে কোনো কবিতা যদি সেই কবিতাটা এই 5টা পয়েন্টকে ফুলফিল করে, তখন চোখ বন্ধ করে আমরা সেই কবিতাকে ড্রামাটিক মনোলগ বলতে পারি। অর্থাৎ একজন স্পিকার, শ্রোতা মানে লিসেনার, তারা হচ্ছে বহু হতে পারে বা একজন হতে পারে, কিন্তু তারা সাইলেন্ট। ডায়লগ ফর্মে বলা হবে, অর্থাৎ স্পিকার নিজেই প্রশ্ন করবে, নিজেই প্রশ্নের উত্তর দেবে এবং কবিতার মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে। কবিতাটা শুরু হবে মাঝখান থেকে সাডেনলি, অ্যাব্রাপ্টলি, এবং কবিতার মধ্যে যিনি স্পিকার তিনি একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন এবং স্পিকার তার চরিত্রটা এই কবিতার মাধ্যমে বা তার স্পিচের মাধ্যমে তুলে ধরবেন। এই 5টা পয়েন্ট আমরা ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে দেখতে পাই। এবার দেখো, সাইকোলজি মানেই হচ্ছে বাবা আমাদের মাইন্ডের খেলা, আর আমাদের মাইন্ড মানেই হচ্ছে ইড, ইগো, সুপার ইগো। ইড, ইগো, সুপার ইগোর খেলা। আমরা এই ইড, ইগো, সুপার ইগোতেই পড়ে রয়েছি প্রত্যেকেই। এটাই হচ্ছে আমাদের মাইন্ড। বুঝতে পেরেছ? তাহলে দেখো, সাইকোলজি বুঝি আমরা। ইড, ইগো, সুপার ইগো কি? দেখো, ইড, ইগো, সুপার ইগো আমাদের লাইফের, আমাদের সাইকোলজির 3টে কনসেপ্ট। ঠিক আছে? একটা হচ্ছে আমাদের এনজয়মেন্ট, একটা হচ্ছে আমাদের লাইফের কনফ্লিক্ট, আর একটা হচ্ছে আমাদের লাইফের ডিসিশন। এই 3টে নিয়ে চলে আমাদের লাইফ। ঈদ হচ্ছে আমাদের প্লেজার প্রিন্সিপাল, আমাদের সুপার ইগো হচ্ছে আমাদের মোরালিটি প্রিন্সিপাল, আর ইগো হচ্ছে আমাদের রিয়েলিটি প্রিন্সিপাল। এই কনসেপ্টগুলো ফ্রয়েডিয়ান কনসেপ্ট। এগুলো কি কনসেপ্ট? ফ্রয়েডিয়ান কনসেপ্ট। ফ্রয়েডিয়ান মানে সিগমন্ড ফ্রয়েড এই কনসেপ্টটাকে দিয়েছিলেন, তাই আমরা এটাকে ফ্রয়েডিয়ান কনসেপ্ট বলি। ঈদ সবসময় আনন্দ চায়, প্লেজার চায়। অর্থাৎ আমার মধ্যে যে ডিজায়ারটা হচ্ছে, সেই ডিজায়ারটা সম্পূর্ণ করাটাই হচ্ছে ঈদ। কেন আমি সাইকোলজি ক্লাস করাচ্ছি তোমাদের? দেখো বাবা, ব্রাউনিং পড়ছো, যদি সাইকোলজি না বোঝো ব্রাউনিংয়ের কবিতাই বুঝতে পারবে না। অর্থাৎ তুমি লাস্ট রাইড টুগেদারের কোনো মানেই বুঝতে পারবে না। হ্যাঁ, এটা মনে হবে প্লেন একটা পাতি প্রেমের কবিতা, লাস্ট রাইড টুগেদার, যেমন আর 5টা নর্মাল ক্লাসে বোঝানো হয় সেরকম বুঝে যাবে। বাট লাস্ট রাইড টুগেদারকে যদি ভালো করে বুঝতে হয়, তাহলে কিন্তু সবসময় আমাদের ইড, ইগো, সুপার ইগোকে বুঝে তারপর লাস্ট রাইড টুগেদারকে বুঝতে হবে। দেখো, ঈদ হচ্ছে আমাদের ডিজায়ার, আমাদের সমস্ত চাহিদা পূরণের যে তাড়না, সেটা হচ্ছে ঈদ। সুপার ইগো হচ্ছে আমাদের লাইফের মোরালিটি, অর্থাৎ আমরা যেটা করছি সেটা ঠিক না ভুল, এটাকে জাজ করে সুপার ইগো। অর্থাৎ ঈদ যেটা চাইছে সেটা ঠিক না ভুল, সেটাকে জাজ করে কে বাবা? সুপার ইগো। মাথায় রাখবে। আর ইগো, ইগো হচ্ছে আমাদের রিয়েলিটি। ইগো বাস্তবটা শেখায়। অর্থাৎ ঈদ এবং সুপার ইগো যে জিনিসটা নিয়ে কনফ্লিক্ট তৈরি করে, সেই কনফ্লিক্টটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের ইগো। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতে তুমি দেখলে খুব সুন্দর একটা জামা, একটা দোকানে খুব সুন্দর একটা জামা দেখতে পেলে।
তুমি জামাটা যেই দেখতে পেলে তোমার জামাটা কিনতে ইচ্ছে হলো। অবশ্যই আমরা ভালো জিনিস দেখলে কিনতে চাই, ডিজায়ার হলো তোমার। জামা যখন কিনতে ইচ্ছা হলো, সেটা হচ্ছে তোমার ঈদ বাবা, তোমার ডিজায়ারটা, তোমার প্লেজারটা, কারণ ঈদ হচ্ছে প্লেজার প্রিন্সিপাল। ঠিক আছে, এবারে তৎক্ষণাৎ জামাটা কেনা ঠিক না জামাটা কেনা ভুল চলে আসবে তোমার সুপার ইগোর কাছে। ব্রেনের মধ্যে কিন্তু এগুলো চলছে তোমার, কয়েক সেকেন্ডে, কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডে এগুলো ঘটে, আমরা বুঝতে পারি না। তখন তুমি ঠিক ভুলের বিচার করতে শুরু করবে, তুমি জাজ করতে শুরু করবে জামাটা কেনা তোমার ঠিক হবে না ভুল হবে। তুমি দেখছো জামাটা তোমার কিনতে ইচ্ছে করছে, সেটা ঈদ চাইছে, কিন্তু জামার দাম হচ্ছে মনে করো 2000 টাকা, আর তোমার কাছে পড়ে আছে মাত্র 700 টাকা। তোমার কাছে আছে 700 টাকা আর জামার দাম 2000 টাকা। তা সুপার ইগো তৎক্ষণাৎ জাজ করে বলবে যে না, এ জামা কেনা যাবে না। অর্থাৎ ঈদ যেটা চাইবে, ঈদকে সাপ্রেস করে সবসময় কে বাবা? সুপার ইগো, কারণ এই হচ্ছে মোরালিটি প্রিন্সিপাল। তোমাকে জাজ করবে সবসময়, তোমার সবসময় জাজ করবে, ঈদকে জাজ করবে কে? সুপার ইগো। তা তুমি কিনতে ইচ্ছা গেল, কিন্তু সুপার ইগো না করে দেবে, কারণ জামার দাম 2000 টাকা, তোমার কাছে পড়ে আছে 700 টাকা। এবারে আমাদের এই যে ইগো, ইগো হচ্ছে আমাদের রিয়েলিটি প্রিন্সিপাল। মানে ইগো বাস্তব বোঝে, এর মতো পাগল নয়, আর এর মতো অত মরালিটি, অত নীতি নৈতিকতা সবসময় বোঝে না। এ বাস্তব, সবার সাথে ম্যাচ করে দেখবে, সোসাইটি আরে সবার সাথে ম্যাচ করে বলবে ঠিক আছে জামা কিনতে ইচ্ছে হলো, ঠিক আছে জামার দাম 2000 টাকা, তো 2000 টাকা তো নেই তোর কাছে, 2000 টাকা দিয়ে জামা কেনার দরকার নেই, এখন আপাতত 500 টাকা দিয়ে একটা জামা কিনে নে, 500 টাকা দিয়ে একটা কম দামি জামা কিনে নে, তাহলে 500 টাকা দিয়ে তো জামা কেনাও হয়ে গেল, আবার 200 টাকা তো সাশ্রয় হয়ে গেল। তাহলে এই যে তোমাকে বুঝিয়ে দিল, অর্থাৎ ইগো কি করলো? ঈদকেও ব্যালেন্স করে দিল, আবার সুপার ইগোর কথাটা রাখলো। কারণ সুপার ইগো এই জামাটা কিনতে বারণ করেছিল, ইগো এটা কিনতে দিল না। আবার ঈদ জামা কিনতে চেয়েছিল, ইগো ইগোকে জামা, ইগো ঈদকে দিয়ে জামা কেনালো, কিন্তু সেটা 500 টাকা জামা কেনালো। তাহলে এই যে তোমার ডিজায়ারটা, তোমার ডিজায়ার ছিল 2000 টাকার জামা কেনার, কিন্তু তুমি 500 টাকা জামা কিনে বাড়ি যাচ্ছ। এই যে যেটা তোমার সম্পূর্ণ হলো না, সেই সম্পূর্ণ ডিজায়ারটা তোমার কিন্তু সাপ্রেস হয়ে যায়। সাপ্রেস হয়ে কোথায় চলে যায়? তোমার একেবারেই আনকনসাস মাইন্ডে ঢুকে যায়, তোমার আনকনসাস মাইন্ডে ঢুকে যায়, এবং পরে কখনো স্বপ্ন আকারে বেরিয়ে আসে, তুমি স্বপ্ন আকারে দেখতে পাও যে তুমি 5 লাখ টাকা দামি জামা কিনছো, তুমি জামা শোরুম কিনে নিয়েছো, তুমি প্রচুর জামা কিনছো। এই যে আমরা স্বপ্ন দেখি, আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখি না, এই স্বপ্নগুলো বাবা আমাদের এই ঈদ ইগো, সুপার ইগো রিফ্লেকশন। এই জন্য দেখবে সিগমন্ড ফ্রয়েড বলছেন, ড্রিম ইজ এ কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্ট। স্বপ্ন হচ্ছে ইচ্ছা পূরণের একটা স্থান। স্বপ্নের মাধ্যমে আমাদের সুপ্ত ডিজায়ারগুলো পূর্ণ হয়, যেগুলো বাস্তবে আমরা পূর্ণ করতে পারি না, সেগুলো স্বপ্নে পূর্ণ হয়ে যায়। তাহলে এই যে ঈদ ইগো সুপার ইগো, এটা আমাদের সাইকোলজির মেন ট্রেট।
আজকের এই কবিতাতে আমরা কিন্তু এই ঈদ ইগো সুপার ইগো লড়াই দেখব। ঈদ ইগো সুপার ইগো লড়াই দেখব। আমি যখন কবিতাটা পড়াবো তোমাদের আমি ঈদ ইগো সুপার ইগো লড়াইটা দেখিয়ে দেব। ঈদ মানে তুমি চাইছো, তোমার ডিজায়ার আসছে, সুপার ইগো তোমাকে বারণ করছে, না এটা হবে না, পসিবল নয়, ইগো একটা সমঝোতা করছে, এর কনফ্লিক্ট চলবে। এটাই তো ড্রামাটিক মনোলগ, কারণ এখানে স্পিকারের লাইফের কনফ্লিক্ট দেখতে পাবো। ওকে, এবারে দেখো আমরা কবিতাটার ব্যাকগ্রাউন্ড জানবো। আমাদের এই কবিতা লেখা হয়েছে 1850 নাগাদ, যখন রবার্ট ব্রাউনিং তার কবিতার যে পিরিয়ড, সেই কবিতার পিরিয়ড একটা প্রাইম পজিশনে আছেন। পাবলিশড হয়েছে 1855-তে মেন অ্যান্ড উমেন বলে যে কালেকশনটা রবার্ট ব্রাউনিংয়ের, সেই কালেকশনে। এটা জনরা কি? এটা একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কাকে বলে আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, তাই এখানে আর বোঝালাম না। কবিতার স্ট্রাকচার কি বাবা? কবিতায় 10টা স্ট্যান্জা আছে, প্রত্যেক স্ট্যান্জায় 11টা করে লাইন। তাহলে 11কে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই, তাহলে সোজা হিসাব 110খানা লাইনের কবিতা। কবিতার রাইম স্কিম এবং মিটার কি বাবা? কবিতায় যে রাইম স্কিম ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এ এ বি বি সি ডি ডি ই ই ই সি, এটা রাইম স্কিম। মিটার হচ্ছে মোস্টলি আয়াম্বিক টেট্রামিটার, তার সাথে কিছু কিছু জায়গায় কিছু ভ্যারিয়েশন আছে, বাট ম্যাক্সিমাম আয়াম্বিক টেট্রামিটার। কবিতার টাইটেল কি বাবা? দ্য লাস্ট রাইড টুগেদার। এবারে লাস্ট রাইড টুগেদার তার মানে বুঝতেই পারছো, আমরা জানি যে ড্রামাটিক মনোলগ মানে সেটা ইন মেডিয়াস রেস হয়, মাঝখান থেকে শুরু হয়। তার মানে নিশ্চয়ই এর আগের কিছু একটা গল্প আছে। যে কোনো ড্রামাটিক মনোলগ কবিতা মাঝখান থেকে শুরু হবে, এর মাঝখান থেকে কোনো জিনিস শুরু করছি মানে তার আগে তো কিছু একটা ঘটনা ঘটেছে, তাই না? তোমরা তো হঠাৎ করে স্পোর্ট থেকে আজকে এসএসসি দিচ্ছ, তার মানে এর আগে কোনো পড়াশোনা করনি, এটা তো হতে পারে না। এর আগে তোমরা গ্র্যাজুয়েশন করেছো, বিএড করেছো, তবেই তো আজকে এসএসসি দিচ্ছ, তাই না? কেউ মনে করো এমএতে পড়ছে, তাহলে হঠাৎ করে আমি তার এমএ থেকে জানতে পারলাম যে ও এমএতে পড়ে, তাহলে এমএতে পড়ে ওটা লাইফের তার মাঝ বয়সে জানতে পারলাম। তার আগে তার বিয়ে আছে, সে বিয়ে করেছে, সে এইচএস কমপ্লিট করেছে, মাধ্যমিক দিয়েছে, বা আরও যে সমস্ত পরীক্ষাগুলো সে ছোটোবেলা থেকে পড়াশোনা করে তবেই তো এমএতে এসছে। ঠিক সেই রকমই এটা যেহেতু আমাদের লাস্ট রাইড টুগেদার, মানে একটা শেষ রাইড, এখানে কিন্তু আমরা এই গল্পের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি পাবো। তো সেই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমরা আলোচনা করব, তারপর আমরা কবিতায় যাব। তো তার আগে আমি টাইটেলটা বোঝাই। দেখো এখানে লাস্ট রাইড, এখানে দেখানো হচ্ছে একটা ঘোড়ায় করে প্রেমিক প্রেমিকা যারা একে অপরকে রিজেক্ট করেছে ভালোবাসাতে, তারা ঘুরতে যেতে চায়। তারা তাদের সেপারেশনের আগে তারা ঘুরতে যেতে চায় লাস্ট বারের মতো। তো সেই কারণে এটাকে লাস্ট রাইড বলা হচ্ছে। এখানে এই যে লাস্ট রাইডটা কি রিপ্রেজেন্ট করছে বাবা? তাদের জীবনের আনন্দের যে উত্তরটা কি? দেখো সবার জীবনে আনন্দ তো এক নয়। আনন্দের অর্থটা কি প্রেমিক প্রেমিকার জীবনে, সেটাকে তুলে ধরছে। তারা তাদের ভাগ্যটাকে মেনে নিচ্ছে, সেই জায়গাটাকে তুলে ধরছে, এবং তাদের জীবনের যে জার্নি এবং তাদের ভালোবাসার যে জার্নি তাকে তুলে ধরছে। এবং এই কবিতার মাধ্যমে তারা ওই পার্টিকুলার একটা মোমেন্ট, যে মোমেন্টটা তারা কিছুক্ষণের জন্য পাচ্ছে একে অপরের সাথে কাটানো, সেই জায়গাটাকে তারা ক্যাপচার করতে চাইছে। এবার আমি বলি, আমি এতক্ষণ একটু আগে ভিক্টোরিয়ান সোসাইটি বললাম, এই বললাম সেই বললাম, তাহলে আমরা যখন এই কবিতা পড়ব, এই কবিতাতে আমরা এই ভিক্টোরিয়ান সোসাইটি বলো, আমাদের বাকি যা কিছু আমি বললাম সব কিছু কিন্তু পেয়ে যাব। আমরা আসছি, ওই প্রসঙ্গে আসছি, কবিতায় যাওয়ার আগে আমরা ওই কথাগুলো বলবো। দেখো কবিতার থিম কি বাবা? থিম বলতে লাভ অ্যান্ড লস, ভালোবাসা
এবং ভালোবাসা হারানো। 2 নম্বর অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রেজিলিয়েন্স, অর্থাৎ নিজেকে মেনে নেওয়া, ভাগ্যকে মেনে নেওয়া, তাই না? ভাগ্যকে মেনে নেওয়া এবং ভাগ্যকে মেনে সেই পথে এগিয়ে চলা। তৃতীয়ত, এই কবিতার সবচেয়ে বড় থিম হচ্ছে কার্পে ডিএম। এটা বুঝতে হবে। কার্পে ডিএম থিম আমরা বেসিক্যালি যেগুলো মেটাফিজিক্যাল পোয়েম সেখানে দেখতে পাই, কিন্তু কার্পে ডিএম থিম এখানে দেখতে পাচ্ছি। এই কার্পে ডিএম কনসেপ্টটা কার কনসেপ্ট জানো তো? এটা হরেসের কনসেপ্ট। হরেস একজন বিখ্যাত রোমান পোয়েট। ওনার ওডস পড়বে, ওনার ওডস এই কনসেপ্টটা তিনি তুলে ধরেছেন। কার্পে ডিএম, কার্পে ডিএম ল্যাটিন ফ্রেজ। হরেস তো ল্যাটিন পোয়েট, তো ল্যাটিন ফ্রেজ। কার্পে ডিএম কথার অর্থ হচ্ছে সিজ দ্য ডে, সিজ দ্য মোমেন্ট, অর্থাৎ ভবিষ্যতে কি হবে, কাল কি হবে, আগামীকাল কি হবে, বা তারপরে কি হবে, 10 বছর পরে কি হবে, ওসব ভেবে লাভ নেই। এখন যতটুকু সময় আমরা পেয়েছি সেটাকে এনজয় করে নাও। আর আমরা কিন্তু দেখবে এটা কিন্তু কেউ করি না, আমরা ভবিষ্যৎ ভেবে বর্তমানটাকে নষ্ট করে দিই। কিন্তু প্রত্যেক ফিলসফার, যারা বড় বড় ফিলসফার, তারা কিন্তু প্রত্যেকেই এক কথা বলেছেন যে লিভ ইন দ্য প্রেজেন্ট, লিভ ইন দ্য মোমেন্ট, ডু নট মাচ কেয়ার অ্যাবাউট দ্য ফিউচার, ডু নট থিঙ্ক হোয়াট উইল হ্যাপেন, ডু থিঙ্ক হোয়াট ক্যান হ্যাপেন, হোয়াট ইজ হ্যাপেনিং। ওটাকে ভেবো না যে কি হবে, কি হতে পারে, কি হচ্ছে, বা কি তোমরা করতে পারো, সেটাকে ভাবো। আমরা ভবিষ্যৎ ভেবে ভেবে বর্তমানটাকে নষ্ট করে দিই। সবচেয়ে খারাপ কোয়ালিটি আমাদের মধ্যে এটা। তোমরা লিও টলস্টয় বলে একজন ফিলোসফার আছেন, একজন রাইটার, তিনি একজন রাইটার, তার সাথে সাথে তার একটা খুব সুন্দর লেখা আছে, খুব সুন্দর ছোট গল্প আছে। গল্পের নাম হচ্ছে 3 কোয়েশ্চেন্স। তো তিনি সেখানে 3টে প্রশ্ন করছেন যে কোন সময়টা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, কোন কাজটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আর কোন ব্যক্তিটি আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি। তো আলটিমেটলি তিনি উত্তর দিচ্ছেন যে আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হচ্ছে প্রেজেন্ট সময়, প্রেজেন্ট টাইম। আর আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রেজেন্ট টাইমে আমরা যে কাজটা করছি সেই কাজটা। আর আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে প্রেজেন্ট টাইমে আমাদের সাথে যে পার্সনটি রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। বাকি পাস্টে কে ছিল, বা পাস্টে কি হয়েছে, বা পাস্টে কি করেছো, বা ফিউচারে কে থাকবে, ফিউচারে কি হবে, বা ফিউচারে কি করবে, ওসব ভেবে লাভ নেই। কারণ আমাদের ক্ষমতা একমাত্র প্রেজেন্ট টাইমের ওপর আছে। আমাদের ক্ষমতা না আমাদের পাস্ট টাইমের ওপর আছে, না আমাদের ফিউচার টাইমের মধ্যে আছে। তো সেই কারণে আমাদের সবসময় প্রেজেন্ট টাইমটাকে চিন্তা ভাবনা করে প্রেজেন্ট টাইমটাকেই ভালো করে উপভোগ করা উচিত, প্রেজেন্ট মানুষটাকে উপভোগ করা উচিত, এবং প্রেজেন্ট কাজটাকে উপভোগ করা উচিত। এটা আমাদের ফিলসফি হওয়া উচিত লাইফে। তো কার্পে ডিএম সেই রকমই কিছুটা, বাট কার্পে ডিএম একটু আলাদা। কিরকম আলাদা? কার্পে ডিএম বলছে লিভ ইন দ্য মোমেন্ট, সিজ দ্য মোমেন্ট, সিজ দ্য ডে, ক্যাপচার দ্য মোমেন্ট। অর্থাৎ তুমি যে মুহূর্তটা রয়েছো সেই মুহূর্তে বাঁচো, প্রত্যেক মুহূর্তে তুমি বাঁচো। কি হবে 2 ঘন্টা পর বা 2 দিন পর, ওসব ভেবে লাভ নেই। অত ফিউচারে তোয়াক্কা করে লাভ নেই। যে টাইমে তুমি রয়েছো, যে মোমেন্টে রয়েছো, সেই মোমেন্টটাকে নিয়ে চিল করো। দ্যাট ইজ কার্পে ডিএম। তো এই কবিতায় সেই কার্পে ডিএম থিম আছে। কারণ দেখো, প্রেমিক প্রেমিকা যখন তারা বিচ্ছেদ হয়েই যাবে,
তো তারা লাস্ট বারের মতো বলছে চলো ঘুরে টুরে নিই, কারণ আমরা তো এরপর বিচ্ছেদ হয়ে যাব, ভবিষ্যতে কি হবে আমরা জানি না, তো আজকে ঘুরে নিই, এটাই তো বেস্ট। নেক্সট থিম হচ্ছে ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সেন্ডেন্স, অর্থাৎ পরিবর্তন জীবনের, তাই না? এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন, পরিবর্তনটা অনেক রকম হয়, ফিজিক্যাল হয়, মোরাল হয়, ফিলসফিক্যাল হয়, সোশ্যাল হয়, পার্সোনাল হয়, স্পিরিচুয়াল হয়, সমস্ত পরিবর্তন আমরা দেখতে পাবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আর্ট ভার্সেস রিয়েলিটি। আর্ট মানে বুঝতেই পারছো, আর্ট মানে আর্টিস্ট মানে ইমাজিনেশন, আর রিয়েলিটি মানে বাস্তব, মানে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড, একটা আর্টিস্টিক ওয়ার্ল্ড, একটা রিয়েল ওয়ার্ল্ডের কনফ্লিক্টও কিন্তু কবিতার মধ্যে রয়েছে। ঠিক আছে, এবারে দেখো এটা হচ্ছে আমাদের কবিতার টেক্সট। টেক্সটটা আমি প্রথমে তোমাদের রাইম স্কিমটা একটু দেখিয়ে দিই। দেখো রাইম স্কিম এ দিয়ে শুরু করতে হয়, শো এর সাথে নো, এ হয়ে গেল। অ্যাভেলস হলো বি, অ্যাভেলসের সাথে ফেলস, বি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বি, বি মানে হলো সি। ঠিক আছে, কারণ এর সাথে কারো মিলছে না। দেখো ব্লেস, ব্লেস মানে ডি, ফুলনেস ডি, ক্লেম, ক্লেমের সাথে আবার কিছু মিলবে না, তার মানে ই, সেম ই। কোনটা বাবা? না না, এটা আলাদা উচ্চারণ তো, অ্যাভেলস এলস, এটা ব্লেস, উচ্চারণ আলাদা না। ক্লেম ই, সেম ই, ব্লেম ই। ঠিক আছে, বি এর সাথে আবার মিলবে দেখো মি, তাহলে কি হলো? এ এ বি বি সি ডি ডি ই ই ই সি। দেখো আমি ওটাই করেছিলাম, এই দেখো এ এ বি বি সি ডি ডি ই ই ই সি, এই দেখো এ এ বি বি সি ডি ডি ই ই ই সি হয়েছে। এই হচ্ছে রাইম স্কিম। আর মেট্রিক্যাল প্যাটার্ন, আই সেড দেন ডিয়া রেস্ট সিন্স ইটস সো। তাহলে একটা দুটো, মানে একটা দুটো তিনটে চারটে, টেট্রামিটার। টেট্রামিটারটা আমাদের ডমিনেন্ট মিটার বললাম আমি। তো এটা আমি বুঝিয়ে দিলাম একটু মেট্রিক্যাল প্যাটার্ন আর রাইম স্কিমটা। তো আমরা এবারে কবিতায় আসবো, দ্য লাস্ট রাইড টুগেদার। এবার দেখো এটা মাঝখান থেকে শুরু হবে, তা হঠাৎ করে শুরু হচ্ছে আই সেড দেন, আমি তখন বলেছিলাম। হঠাৎ করে কখন বলেছিল, কেনই বলেছিল, কাকেই বলেছিল, এটা একটা কনটেক্সট আছে। কারণ ড্রামাটিক মনোলগের একটা কনটেক্সট থাকে বাবা, ড্রামাটিক মনোলগ উইদাউট কনটেক্সটে হতে পারে না। ঠিক আছে, তাহলে কনটেক্সটটা বুঝে নাও প্রথমত। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে ভিক্টোরিয়ান সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটি মানে স্ট্রিক্ট সোসাইটি। প্রেমিক প্রেমিকা, প্রেমিক, প্রেমিকের ছবি আঁকছি, প্রেমিক, প্রেমিকা, প্রেমিকা ছবি আঁকছি। সেই লিপি মানুষদের ছবির মতো ছবি এঁকে দিলাম। প্রেমিকার চুল করে দিয়ে দাঁড়াও, চুল, চুল, প্রেমিকা। ঠিক আছে, প্রেমিক প্রেমিকা, ভিক্টোরিয়ান সোসাইটি, প্রেমিক প্রেমিকা। তাহলে এরা একে অপরকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে রয়েছে এরা, মেয়ে কেটে গেল গো, এরা ভালোবাসার মধ্যে রয়েছে। কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটি ক্লাস দেখবে, জাত দেখবে, জাত এখনো দেখে সোসাইটি, এখনো সোসাইটি যে ক্লাস দেখে না প্রেম করতে গেলে, কাস্ট দেখে না প্রেম করতে গেলে, রিলিজিয়ন দেখে না প্রেম করতে গেলে, এটা ভুল কথা। এখনকার সোসাইটিও এগুলো দেখে। ক্লাস মানেই তোমার মানি, ক্লাস তো মানি দিয়ে হয়, ক্লাস ইজ ইকুয়াল টু মানি। ঠিক আছে, কাস্ট মানে জাত, আর রিলিজিয়ন মানে ধর্ম। এখনকার সোসাইটিও এটা দেখে। তো ইংল্যান্ডে হয়তো দেখে না, বাট ভারতে দেখে। ইংল্যান্ডে একটা টাইম এসব ছিল, ভিক্টোরিয়ান পিরিয়ড। এবার দেখো বাবা মা, প্রেমিক প্রেমিকারও বাবা মা আছে, এরও বাবা মা আছে।
এবারে নিয়ম বলছে যে না, সমগোত্রীয়, সমধর্মীয়, সম অর্থীয় মানে আর্থিক, সম আর্থিক না হলে ভিক্টোরিয়ান ওই নিয়ম কানুন বলছে, আইনত নিয়ম কানুন বলছে তোমরা বিয়ে করতে পারো না। তোমরা বিয়ে করা মানে সেটা একটা অন্যায়, সেটা কখনো লিগ্যাল হবে না। হ্যাঁ বিয়ে করে নিতে পারো, তোমরা লিগ্যাল হবে না। আইন তোমাদের যখন তখন ধরে শাস্তি দিতে পারে, তোমরা লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ নও। তাহলে ভাবো, লিগ্যালি তোমরা হাজব্যান্ড ওয়াইফ নও, এ আবার কি কথা? তাহলে সমস্যাটা এখানে। তাহলে এইরকমই কোনো এক প্রেমিক প্রেমিকা যারা একে অপরকে ভালোবাসে, কিন্তু তারা জানে যে তাদের ভালোবাসা এই সোসাইটাল যে প্রেসার, এই সোসাইটাল প্রেসারের জন্য কখনো ফুলফিল হবে না। সেই কারণে তারা ডিসাইড করেছে যে তারা ব্রেকআপ করে নেবে, অর্থাৎ ভালোবাসাকে কবর দেবে, একে অপরের ভালোবাসাকে কবর দেবে, একে অপরকে বিদায় জানাবে। এটা তারা ডিসাইড করেছে, ডিসিশন নিয়েছে। তো ডিসিশন যেহেতু নিয়েছে, তারা বলছে যে ঠিক আছে, ভবিষ্যতে তো আমরা যা করবো করবোই, ওসব বাদ দাও। আমরা যতক্ষণ আছি, যতক্ষণ আমি তুমি প্রেজেন্ট আছি, চলো না আমরা এই মুহূর্তটাকে উপভোগ করে নিই, আমরা কার্পে ডিএম করে নিই। আমরা কার্পে ডিএমের কনসেপ্টটা কেন আসছে এখানে? কারণ ভবিষ্যতে তো আমরা যা করবো করবোই, আমাদের তো সমাজ পরিস্থিতি সবকিছু মেনে আমাদেরকে বেরোতে হবেই। সেই ভবিষ্যতের কথা বাদ দাও, যা হবে হবে। এখন আপাতত যতক্ষণ আমরা একসাথে আছি, যতক্ষণ পাশাপাশি আছি, চলো না আমরা এই মুহূর্তটাকে উপভোগ করে নিই। প্রেমিক রিকোয়েস্ট করছে কাকে? প্রেমিকাকে, যে চলো আমরা দুজন মিলে একটা রাইড করে নিই, লাস্ট রাইড টুগেদার। একসাথে আমরা ঘোড়ায় চেপে, তখন তো রাইড মানে তো আর এখনকার মতো মোটর সাইকেল নয়, এখন তো প্রেমিক প্রেমিকা মোটর সাইকেলে করে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এখন আবার কিছু ভয়ানক ভয়ানক মোটর সাইকেল আছে, প্রেমিকা আকাশে ওড়ে, এমনি মোটর সাইকেলগুলো দেখতে, জানো তো? ছবি আঁকছি মোটর সাইকেলগুলো, দেখবে এই এরকম, তো এরকম মোটর সাইকেলটা, এই মনে করো হ্যান্ডেলটা গাড়িটার, এই একটা সিট আর একটা সিট এই আকাশে, ঠিক আছে? এরকম এখানে বসে থাকে প্রেমিকা, হ্যাঁ প্রেমিকা আকাশে ওড়ে, ঠিক আছে, আর প্রেমিক বাইক চালায়। তো এখনকার আমি দেখেছি এরকম মানে মোটর সাইকেল বেশি বেরিয়ে যায়, এখনকার ছেলেপুরোরা এইসব মোটর সাইকেলই বেশি পছন্দ করছে, এটা সাইলেন্সার পে ধোঁয়া বেরোচ্ছে দিকে। তো এরকম তোমরাও রাস্তাঘাটে দেখতে পাও, এখন এইসবই হয়েছে। তো এই মানে আকাশে উড়ে যাওয়ার মতো মোটর সাইকেল। তো এখানে সেই উত্তম কুমারের গানটা আছে না, এই পথ যদি না শেষ হয়। উত্তম কুমার সিনেমায় অভিনয় করেছেন। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। ওই যে গানটা, ওই গানটা এখান থেকে ইন্সপায়ার পাবো। এই যে পোয়েমটা, এই পোয়েম থেকে ইন্সপায়ার। পোয়েমটা যখন পড়বো তখনই বুঝতে পারবে যে সত্যিই তো স্যার আপনি যেটা বললেন ওই গানের সাথে মিলে যাচ্ছে, যে পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো প্রেমিক প্রেমিকা তো ওটাই চাইছে। প্রেমিক যখন বলছে প্রেমিকাকে যে চলো ঘুরে আসি, প্রেমিকাও কিন্তু না বলছে না, হ্যাঁ হ্যাঁ চলো অবশ্যই ঘুরে আসি। কারণ প্রেমিকাও জানে যে ভবিষ্যতে কি হবে ওসব ভেবে তো লাভ নেই। তারা জানে ভালো করে যে ভবিষ্যতে তারা কখনো একসাথে থাকতে পারবে না, ভবিষ্যতে তাদেরকে বেরিয়ে যেতে হবে। তাহলে তারা যখন বেরিয়ে যাবে, তো ফালতু এখনকার সময়টা তো খারাপ করে লাভ নেই। এখন যেহেতু তারা একে অপরের পাশে রয়েছে, একে অপরের সাথে রয়েছে, একে অপরের কাছে রয়েছে, তাহলে এখনকার সময়টাকে খারাপ করে লাভ নেই। সেই কারণে তারা এখনকার সময়টাকে খারাপ করতে চাইছে না। এখনকার সময়টাকে খারাপ করতে চাইছে না বলে তার একটা লাস্ট রাইডে বেরোচ্ছে, তাই না? ওই জন্য দেখো বলছে, আই সেড দেন ডিয়ারেস্ট, ওহে প্রিয়তমা,
আমি সেই কারণে তোমায় তখন বললাম যে আমরা তো জানি যে আমাদের যে ভাগ্য, আমার যে ভাগ্য, আমার ভাগ্যের যে দৌড়, সেটা আমি জানি যে আমার ভাগ্যে আর কিছুই নেই, আমার ভালোবাসার আর কোনো কিছুই অবশিষ্ট নেই, তাই না? কারণ আমার জীবনের সব কিছু মিনিংলেস হয়ে গেছে, সব কিছু ব্যর্থ হয়ে গেছে। তো সেই কারণে আমার হৃদয় এখন একটা জিনিসই চাইছে, আমি একটা মেমোরি তৈরি করতে চাইছি তোমার সাথে। কি মেমোরি তৈরি করতে চাইছি? যে তুমি আমার সাথে একবার চলো না, লাস্ট রাইডে একবার বেরিয়ে পড়ি, একবার লাস্ট রাইডে বেরিয়ে পড়ি, তাহলে সেটাই তো বেটার হবে। সেই রিকোয়েস্টটাই তোমার কাছে আমি করছি, কারণ আমরা জানি ভবিষ্যতে আমাদের ব্রেকআপ হয়ে যাবে, আমাদের একে অপরকে ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো চলো যতক্ষণ আছি আমরা ঘুরে নিই, তারপর তো বেরিয়ে যাব, তারপর তো তুমি তোমার রাস্তায়, আমিও আমার রাস্তায়। আমরা একবার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, করে নি, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম। এই ব্যাকগ্রাউন্ডের ওপর বেস করে আমাদের কবিতা দ্য লাস্ট রাইড টুগেদার লেখা হয়েছে। তাহলে বুঝতে পারছো কিভাবে ব্রাউনিং এই যে ভিক্টোরিয়ান সোসাইটি, সেই সোসাইটিকে তুলে ধরলেন। এই যে ফেথলেসনেসের কথা আমরা পেলাম দেখো, স্ট্রিক্ট রুলসের কথা পেলাম দেখো, আমরা ক্লাস কনসাসনেসের কথা পেলাম, তার সাথে আমরা যখন ড্রামাটিক মনোলগ দেখলাম তখন কিন্তু এই যে ড্রামা শেষ হয়ে গেছে, পোয়েট্রি এবং নভেল, এই টেকনিকটাকেও দেখতে পেলাম। তাহলে দেখো সেই কারণে আমি তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বোঝালাম যে ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যাকগ্রাউন্ডটা কেন কেন ইডিগো সুপার ইগো বোঝালাম। ইডিগো সুপার ইগো কোথায় কানেক্টেড? এখানে তাদের ঈদ কি, এখানে তাদের ঈদটা কি? তাদের ঈদ হচ্ছে তারা একসাথে থাকতে চায়। ঈদ মানে তাদের যেটা পাওয়া, ডিজায়ার, তারা একে অপরের সাথে থাকতে চায়। কিন্তু সুপার ইগো বলছে যে না, এটা পসিবল নয়, তোমাদের একে অপরের সাথে থাকা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ সমাজ মানবে না, সমাজ মানবে না, পসিবল নয় তোমাদের সাথে। তাহলে ইগো কি বলছে গো? ইগো বলছে ঠিক আছে, থাকা যখন পসিবল নয়, আমরা তো সবই জানি, আমরা তো ব্রেকআপ তো করবই, তাহলে একবার লাস্ট রাইড করে নি, সমঝোতা করে নিল, তাই না? ঈদ ইগো সুপার ইগো এখানে রয়েছে কবিতাতে। ঈদ হচ্ছে তাদের একে অপরের সাথে থাকার, তারা ভালোবাসে, ভালোবাসার মানুষ তো সবসময় একে অপরের সাথে থাকতে চায় বাবা। কেউ কি কারো ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে চায়? চায় না। তাহলে পরিস্থিতি চাপে পড়ে যখন ছাড়তে হয় তখন ছাড়তে হয়, সেটা একটা আলাদা ব্যাপার। তাহলে ঈদ তাদের চাইছে একসাথে থাকতে, কিন্তু সুপার ইগো মানে তাদের মরালিটি কি বলছে যে না, এটা পসিবল নয়, তাদের সোসাইটাল রুলস, তাদের ক্লাস কনফ্লিক্ট মানবে না, এসব কখনোই মানবে না, কখনোই পসিবল হবে না। ইগো বলছে ঠিক আছে, যখন এটা পসিবল নয় তো চলো এখন একটা রাইড হয়ে যাক, জাস্ট যতক্ষণ আছো নিজেদেরকে উপভোগ করে নাও। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। আজকে এখানেই ক্লাসটা থাকলো, নেক্সট ক্লাসে আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করবো।